একবার কালাম স্যার স্টুডেন্টদের মোটিভেশনাল স্পিচ দান করেছিলেন এবং সেখানে তিনি এমন সব কথা বলেছিলেন যেটা হয়তো পৃথিবীর সেরা মোটিভেশনাল স্পিচ। স্টুডেন্টরা ওনাকে কিছু প্রশ্ন করেছিলেন এবং কালাম স্যার তার উত্তরে যা বলেছিলেন তাতে ওনার ব্যক্তিত্ব পরিষ্কার দেখতে পাওয়া যায়। ইন্ডিয়ার বড় বড় পার্সোনালিটি কালাম স্যারকে তাদের ইন্সপিরেশন মানেন। সন্দীপ মাহেশ্বরী স্যার বলেছেন ওনার থেকে বড় ইন্সপিরেশন দুনিয়ায় আর কেউ নেই। डॉक्टर एपीजे अब्दुल कलाम स्टूडेंट्स के लिए उनसे बड़ी इंस्पिरेशन इस पूरी दुनिया में कोई नहीं है। তাই আজ আমি কালাম স্যারের সেই মূল্যবান স্পিচ যেটা তিনি ইংরেজিতে বলেছিলেন সেটা আমি বাংলায় অনুবাদ করে তোমাদের শোনাবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে কোশ্চেন করো। শুধুমাত্র 5টি কোশ্চেন। কে কে জিজ্ঞাসা করতে চাও জলদি কোশ্চেন করো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। তুমি কোন ক্লাসে পড়ো? স্যার আমি 10ম শ্রেণীতে পড়ি। আমার নাম গায়ত্রী মোহন। স্যার আমার কোশ্চেন হলো রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত এটি একটি অদ্ভুত উপলব্ধি আর এটার ব্যাপারে কেউ চিন্তাও করতে পারবে না। তুমি লেকচার দিচ্ছ, তোমার কোশ্চেন করো। স্যার আমি আপনার থেকে শুনতে চাই যে আপনি কিছু টিপস দিন ভবিষ্যৎ জেনারেশনের জন্য, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য। ওয়েল, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য আমি আগেই বলে ফেলেছি, আবারও বলে দিচ্ছি। এই 4টি নিয়ম অনর জীবনে সাকসেসফুল হওয়ার জন্য। 4টি জিনিস তোমার করতে হবে। নাম্বার 1, রিপিট করো আমার সাথে, রিপিট করো। নাম্বার 1, মহান লক্ষ্য। মহান লক্ষ্য। আমার একটা মহান লক্ষ্য হবে। আমার একটা মহান লক্ষ্য হবে। আমি অনবরত জ্ঞান নিতে থাকব। আমি অনবরত জ্ঞান নিতে থাকব। আমি আমার লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করব। আমি আমার লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করব। নাম্বার 4, আমি দৃঢ় থাকব। আমি দৃঢ় থাকব। ব্যাস, এটাই মন্ত্র। হ্যাঁ, জিজ্ঞাসা করো। স্যার আমার ইংরাজিটা কিছুটা খারাপ। মালায়ালাম মিডিয়ামে পড়ি। মালায়ালামে বলো, কোনো ব্যাপার না। স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তি আর বড় দুর্বলতা কি? ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তি আর বড় দুর্বলতা কি? বাহ, খুব সুন্দর, ফ্যান্টাস্টিক কোশ্চেন। কোন ক্লাসে পড়ো তুমি? স্যার 7ম শ্রেণীতে। ওকে, মূল কথায় আসি। বড় শক্তি কি ইন্ডিয়ার? ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তুমি, যেখানে 60 কোটি যুবক বাস করে। এটা হলো হিন্দুস্তানের সবচেয়ে বড় শক্তি। আর আমি যা বলবো আমার সাথে রিপিট করো। যুবকদের প্রজ্বলিত মন, যুবকদের প্রজ্বলিত মন, পৃথিবীর উপর, পৃথিবীর উপর, পৃথিবীর নিচে, পৃথিবীর নিচে, আর পৃথিবীতে, আর পৃথিবীতে। সব থেকে শক্তিশালী জিনিস, সব থেকে শক্তিশালী জিনিস। তাহলে ভারতের যুবক আর যুবকদের প্রজ্বলিত মন ভারতের সবচেয়ে শক্তিশালী পাওয়ার। আর তুমি জিজ্ঞাসা করেছো ভারতের সব থেকে দুর্বলতা কি? রাইট, দুর্বলতা ভারতের মিশন না থাকা এক দুর্বলতা। একটি দেশ মারা যায় যদি তাদের কোনো উদ্দেশ্য না থাকে। আর সেম জিনিস জীবনের সাথেও, উদ্দেশ্য ছাড়া জীবন বাঁচতে পারে না। দেশের এবং দেশের প্রতিটি মানুষের একটা উদ্দেশ্য থাকা অবশ্যই দরকার। ঠিক আছে, পরের প্রশ্ন। স্যার আমার প্রশ্ন হলো একজন সায়েন্টিস্ট আর একজন ভারত রাষ্ট্রপতি রূপে আপনার সকল উপলব্ধির মধ্যে আপনি কোন উপলব্ধিকে সবচেয়ে মূল্যবান মনে করেন? দেখো, আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমি একজন শিক্ষক। আর আমার এক ছাত্র যখন পিএইচডি করেছিল তখন সে আমার জন্য অন্যতম অ্যাচিভমেন্ট ছিল, আমি মনে করি। ঠিক আছে, পরের প্রশ্ন করো। আরে বাহ, তোমার নাম কি? স্যার বিষ্ণু দিনাকর। কোন ক্লাসে পড়ো? স্যার 5ম শ্রেণীতে। তোমার স্বপ্ন কি? স্যার আমার স্বপ্ন হলো আমি একজন আইএএস অফিসার হব। বাহ বাহ, তুমি ভীষণ স্মার্ট বয়। আমাকে বলো, আমাকে বলো, তুমি একজন আইএএস অফিসার কেন হতে চাও? কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, আমার সাথে রিপিট করো। একজন আইএএস অফিসার রূপে, একজন আইএএস অফিসার রূপে আমি করাপশনকে মুক্ত করব, মুক্ত করব। ঠিক আছে, এবার কোশ্চেন করো। স্যার আমার কোশ্চেন হলো আপনি লাভ, কম্প্যাশন অ্যান্ড গ্র্যাটিটিউড মানে প্রেম, করুণা আর কৃতজ্ঞতা সম্পর্কে কিছু বলতে পারেন? ওয়েল, প্রেম হলো সেটা যেটা আমরা মা বাবার থেকে পেয়ে থাকি। এটার কোনো মূল্য হয় না, কোটি টাকা দিয়েও আমরা ওটাকে কিনতে পারবো না। তাহলে ভালোবাসা সেটাই যেটা আমাদের মা বাবার থেকে পাই।
এই জন্য আজ তোমার মাকে খুশি করবে। কি করবে? খুশি করবে। কম্পেশন সম্পর্কে যদি কিছু বলি, তো আজ যখন আমি ট্রাভেল করছিলাম তখন দুটি বাচ্চা ছিল এবং তাদের বাবা মা তাদের সাথে ছিল। ওই দুটি বাচ্চাই ফিজিক্যালি সুস্থ ছিল না, কিন্তু যখন তারা ফ্লাইটে চড়ছিল তখন সকল যাত্রী তাদেরকে উৎসাহিত করছিল। আর এটাই হলো কম্পেশন। আর রয়ে গেছে গ্র্যাটিটিউড। তো এটা একটা এমন কোয়ালিটি যেটা প্রত্যেকটি মানুষের মধ্যে হওয়া উচিত। চলো একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক। সূর্যকে দেখেছো? সূর্যকে, আর্থকে দেখেছো? পৃথিবীকে? কোটি কোটি বছর হয়ে গেছে সূর্য পৃথিবীকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, কিরণ দিচ্ছে, কিন্তু কখনোই সূর্য পৃথিবীকে থ্যাংক ইউ বলতে বলেনি। কখনো বলেনি আমি পৃথিবীকে গরম রাখি, ঠান্ডার থেকে বাঁচাই, আমি আলো দিই, আমাকে ছাড়া তোমরা সবাই মারা যাবে। কখনো একটা থ্যাংক ইউ পর্যন্ত চায়নি। আর এত বছরে একদিনও এমন হয়নি যে সূর্য পৃথিবীকে আলো দেয়নি। তাই পৃথিবী আর আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। তো এটাই হলো গ্র্যাটিটিউড। তুমি খুবই ছোট কিন্তু খুব সুন্দর কোশ্চেন করো। গুড ইভিনিং স্যার। তুমি কোন ক্লাসে পড়ো? স্যার আমি 10ম শ্রেণীতে পড়ি। পরের বছর তুমি কোন সাবজেক্ট নিতে চাও? স্যার আমি বায়োম্যাথস নিতে চাই। উদ্দেশ্য কি এটা নেওয়ার? স্যার আমার মনে একটা আইডিয়া আছে যে আমার ইঞ্জিনিয়ার হতে হবে এবং পাশাপাশি আমি ডাক্তার হওয়ার কথাও ভাবছি, কিন্তু বেশি ইচ্ছা আমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি। ওকে, এখন আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যখন আমি দিল্লি থেকে ত্রিবন্তপুরম ট্রাভেল করছিলাম, আর কম বেশি 4 ঘন্টা আমি ফ্লাইটের মধ্যে ছিলাম, আর আমার পাশে বোম্বে থেকে আসা একজন ফেমাস বিজনেসম্যান বসেছিল। আর উনি আমাকে বললেন, ডক্টর কালাম আপনি কোথায় যাচ্ছেন? তখন আমি বললাম আমি বাচ্চাদের অ্যাড্রেস করতে যাচ্ছি। তখন উনি বললেন বাচ্চাদের একটি কথা অবশ্যই বলবেন, যেন তারা সর্বদা নিজেদেরকে এই একটি প্রশ্ন অবশ্যই করে, আমার প্যাশনটা কি? অনেক বাবা মা চায় আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমার সন্তান ডাক্তার হোক, ম্যানেজার হোক, সায়েন্টিস্ট হোক, কিন্তু ইম্পর্ট্যান্ট হলো সন্তানের লক্ষ্য কী, তাদের ড্রিম কী, আর তাদের ড্রিমকে সর্বদা রেসপেক্ট করা দরকার। এজন্য আমি যেখানেই যাই না কেন, যে বাচ্চার সাথেই মিলি না কেন, তার কাছে আমি অবশ্যই এটা জিজ্ঞাসা করি যে তার ড্রিম কী, তোমার প্যাশন কী, তুমি কি করতে চাও এবং কেন করতে চাও। আচ্ছা, তুমি তোমার কোশ্চেন করতে পারো। স্যার আমার কোশ্চেন হলো, আপনি সর্বদা এই কথার উপর জোর দিয়েছেন যে ইয়ং সমাজের মহান ভূমিকা রাষ্ট্রের বিকাশের জন্য। তাই আপনি আমায় বলবেন আমরা কিভাবে রাষ্ট্রের বিকাশে আমাদের যোগদান দিতে পারি। দেখো, আমার কাছে সকল শিক্ষার্থীদের জন্য একটা পরামর্শ আছে। যতক্ষণ তুমি একজন শিক্ষার্থী ততক্ষণ তোমার একটাই কাজ, একটাই উদ্দেশ্য, তোমার শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করা। এটা ছাড়া বাকি কিছুকে চিন্তা করার কোনো দরকার নেই। কেননা যখন তুমি 12th পাস করে ফেলো তখন যে কোনো ফিল্ডে যাওয়ার জন্য ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যাই হও না কেন, এই জন্য তোমার মার্কস 90%-এর উপরে থাকা জরুরি। এই জন্য আমি বললাম এখন শুধু তোমার পড়াশোনায় ধ্যান দেওয়া দরকার। আর তুমি যদি দেশের জন্য কিছু করতে চাও এবং যদি শনি রবিবার তোমার ছুটি থাকে, তাহলে বিকালবেলা এমন এক হাসপাতালে চলে যাও যেখানে ভীষণ রোগীর ভিড় থাকে, এবং তুমি সেখানে গিয়ে দেখতে পাবে এমন অনেক রোগী আছে যাদের অনেক আত্মীয় তাদের সাথে দেখা করতে এসেছে এবং অনেকের সাথে কেউ দেখা করতেই আসেনি। তুমি তাদের কাছে গিয়ে একটা ফুল বা কিছু ফল দিয়ে তাদেরকে খুশি করতে পারো, বা তুমি 5টি গাছ লাগাতে পারো, বা তুমি যদি পারো মানুষকে শিক্ষা দিতে পারো, তবে সেটা উচ্চ শিক্ষা দেওয়া দরকার। কিন্তু এসব তুমি পরেও করতে পারবে। তাই সর্বপ্রথম তোমাকে পড়াশোনায় ফোকাস করতে হবে। এখানে আমি একটু অ্যাড করে বলছি, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, যে কোনো লক্ষ্যকেই তুমি বেছে নিতে পারো এবং নিজের ফোকাসের জন্য মন প্রাণ লাগিয়ে দাও, সাফল্য তুমি পাবেই। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার আমার কোশ্চেন হলো, আমাদের দেশে ব্রেন ড্রেইন একটা ভীষণ বড় সমস্যা। আমাদের দেশের প্রচুর প্রতিভাশালী যুবক যুবতী বিদেশে গিয়ে সেটেল হচ্ছে, যেটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকারক দিক। তো স্যার এটার কোনো সমাধান আছে? দেখো, এই সমস্যার জন্য আমাদের কোনো সমাধানের দরকার নেই, কেননা ব্রেন ড্রেন কোনো সমস্যা নয়। এজন্য চিন্তা করো না, কেননা ভারতে কোটি কোটি লোক বাস করে। সেখান থেকে প্রতি বছর আলাদা আলাদা ক্ষেত্র থেকে কমপক্ষে 30 লাখ শিক্ষার্থী বেরোচ্ছে। তার মধ্যে 5-10 হাজার ছাত্র বিদেশে চলে গেলেও কোনো প্রভাব পড়ে না।
কেননা যখন ভারত থেকে ইয়ংস্টার বিদেশে যাবে তেমনই প্রচুর শিক্ষার্থী বিদেশ থেকে ভারতে আসবে। এভাবে জ্ঞানের আদান প্রদান হবে, এটা খারাপ কিছু নয়। কিন্তু যেটা দরকারি সেটা হলো আমাদের দেশে ভালো বৈজ্ঞানিক প্রয়োগশালা দরকার। যেভাবে আমাদের বৈজ্ঞানিক বিদেশে যাচ্ছে সেভাবেই যাতে বিদেশি বৈজ্ঞানিক আমাদের দেশে আসতে পারে। স্যার, আমার কোশ্চেন হলো, আমরা রোজ জালিয়াতি সম্বন্ধিত খবর শুনতে থাকি, তাই আপনি কোনো উপায় বলতে পারেন যাতে আমরা জালিয়াতি শেষ করতে পারি বা কম করতে পারি? দেখো, আমি তোমাদের করাপশন শেষ করার উপায় বলবো, তাহলে কি তোমরা সবাই আমার কথা মানবে? ভারতে 100 কোটিরও বেশি মানুষ বাস করে এবং তারা 200 মিলিয়ন ঘরে বাস করে এবং প্রত্যেক ঘরে কম বেশি এমন 5 জন থাকে। মা, বাবা, একটা ছেলে, 2টো মেয়ে, অথবা মা, বাবা, 2টো ছেলে ও একটা মেয়ে। আর যদি দেখা যায় 200 মিলিয়ন ঘরের মধ্যে 60 মিলিয়ন ঘরে কারাপ্ট লোক বাস করে। তুমি ইমাজিন করো, 1% লোক কারাপশনের মাধ্যমে পয়সা কামায়, কিন্তু ছেলে মেয়ে যদি সাহস করে তার বাবাকে বলে দেয় যে বাবা, যদি আপনি দুর্নীতি করে পয়সা কামান তাহলে আমি আপনার গাড়ি, বাইক বা স্কুটি চালাবো না এবং তাতে বসবও না, তাহলে ওই পিতা কি কিছু বলতে পারবে? যদি সব সন্তান তার বাবাকে এটা বলে দেয়, তো অর্ধেকই হোক না কেন, কম বেশি অর্ধেক দুর্নীতি কম হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, তাই একটি লাইক ও একটি কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।